ব্রাজিল আর বাংলাদেশ এই দুটো দেশের কথা উঠলেই আমাদের মাথায় কি আসে? হয়তো সয়াবিন, চিনি আর তৈরি পোশাকের একটা একপেশে বাণিজ্য, তাই না? কিন্তু এই চেনা গল্পের বাইরেও একটা বিশাল সম্ভাবনার জগৎ লুকিয়ে আছে। চলুন আজকের এই আলোচনায় সেই আনএক্সপ্লোরড সুযোগগুলোকেই একটু খুঁজে বের করা যাক। শুরুতেই একটা সংখ্যা দেখি ৫৫.১৯ বিলিয়ন মার্কিন ডলার। ভাবা যায় এটা কিন্তু কোনো ছোটখাটো সংখ্যা না। এটা হলো ২০২৪-২৫ অর্থ বছরের জন্য বিশ্বজুড়ে বাংলাদেশের মোট পণ্য আর সেবা রপ্তানির টার্গেট। এই একটা সংখ্যাই কিন্তু বুঝিয়ে দেয় দেশটা এখন আর শুধু একটা গণ্ডির মধ্যে আটকে নেই, বরং একটা গ্লোবাল ইকোনমিক প্লেয়ার হয়ে উঠছে। আমরা অনেকেই বাংলাদেশকে হয়তো শুধু রেডিমেড গার্মেন্টস বা আরএমজি সেক্টরের জন্যই চিনি, কিন্তু সময় বদলেছে। আরএমজির বাইরেও বাংলাদেশের একটা নতুন অর্থনৈতিক পরিচয় তৈরি হচ্ছে। টেকনোলজি, ফার্মাসিউটিক্যালস, ম্যানুফ্যাকচারিং এইসব খাতে দেশটা দারুণভাবে এগিয়ে যাচ্ছে। তাই পুরনো ধারণাগুলো ঝেড়ে ফেলে এই নতুন বাংলাদেশকে কাছ থেকে দেখার এটাই কিন্তু সেরা সময়। তো প্রথম পর্বে আমরা দেখব বাংলাদেশের অর্থনীতির এই নতুন চালচিত্রটা ঠিক কেমন, দেশটা কিভাবে ধীরে ধীরে নিজের অর্থনৈতিক ভিত্তি আরও মজবুত আর বৈচিত্র্যময় করে তুলছে। দেখুন, যে কোনো অর্থনীতির মতোই এখানেও চড়াই উতরাই আছে। একটা সাময়িক স্লোডাউনের পর বাংলাদেশের অর্থনীতি কিন্তু আবার ঘুরে দাঁড়াচ্ছে। বিশ্বব্যাংকের প্রেডিকশন বলছে ২০২৬ সাল নাগাদ জিডিপি গ্রোথ 4.7% পৌঁছে যাবে। এই যে একটা স্থিতিশীলতার পূর্বাভাস, এটাই কিন্তু ইনভেস্টরদের জন্য একটা বড় গ্রিন সিগন্যাল। হ্যাঁ, তৈরি পোশাক শিল্প এখনও অর্থনীতির মূল চালিকা শক্তি, এটা ঠিক। কিন্তু শুধু একটার ওপর নির্ভর করে তো আর বসে থাকা যায় না। তাই বাংলাদেশ এখন খুব স্ট্র্যাটেজিক্যালি অন্যান্য খাতেও ফোকাস করছে। যেমন ধরুন আইসিটি, ফার্মাসিউটিক্যালস, ফুটওয়্যার, এই হাই ভ্যালু সেক্টরগুলো দেশের রপ্তানি আয় বাড়াচ্ছে আর অর্থনীতিকে আরও অনেক বেশি রেজিলিয়েন্ট করে তুলছে। বেশ, তো বাংলাদেশের এই নতুন ইকোনমিক সিনারিওতে ব্রাজিলের জন্য সুযোগটা ঠিক কোথায়? চলুন এই দুই দেশের ট্রেড রিলেশনশিপের বর্তমান ছবিটা একবার দেখি, তাহলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। এখানে একটা বিশাল গ্যাপ কিন্তু চোখে পড়ার মতো। বাংলাদেশ ব্রাজিল থেকে আমদানি করছে প্রায় $3.7 বিলিয়ন জিনিস, যার বেশিরভাগই হলো চিনি, সয়াবিন আর তুলা। আর তার বদলে বাংলাদেশ ব্রাজিলে রপ্তানি করছে কত? মাত্র $198 মিলিয়ন পণ্য। এখন প্রথম দেখা এটাকে একটা বাণিজ্য ঘাটতি মনে হতে পারে, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে তা না। এটিকে ঘাটতি হিসেবে না দেখে বরং একটা সুযোগ হিসেবে দেখতে হবে, কারণ এর মানে হলো একটা পাকা রাস্তা কিন্তু অলরেডি তৈরি হয়েই আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো এই যে বিপুল পরিমাণে আমদানি হচ্ছে, এটাই প্রমাণ করে যে একটা বিজনেস চ্যানেল, একটা ট্রেড করিডোর অলরেডি এক্সিস্ট করে। ডিমান্ড আছে, লজিস্টিক্সও সেট করা। এখন কাজটা হলো এই ওয়ান ওয়ে ট্রাফিকটাকে একটা শক্তিশালী টু ওয়ে পার্টনারশিপে বদলে দেওয়া। চলুন এবার তাহলে সেই সেক্টরগুলো নিয়ে কথা বলি যেখানে ব্রাজিলিয়ান কোম্পানিগুলোর জন্য সবচেয়ে বড় সুযোগ অপেক্ষা করছে। এই লিস্টটা একবার দেখুন। একদিকে ব্রাজিলের মতো দেশের এগ্রিকালচার আর টেকনোলজিতে যে বিশাল অভিজ্ঞতা আছে, আর অন্যদিকে বাংলাদেশের যে ক্রমবর্ধমান চাহিদা, এই দুইয়ের মধ্যে কিন্তু একটা দারুণ মেলবন্ধন ঘটানো সম্ভব। যেমন ব্রাজিলের অ্যাগ্রোটেকনোলজি বাংলাদেশের ফুড সিকিউরিটিতে সাহায্য করতে পারে, আবার বাংলাদেশের ডিজিটাল সার্ভিসেস ব্রাজিলের মার্কেটে নতুন ভ্যালু অ্যাড করতে পারে। প্রায় $725 মিলিয়ন। এটা কিন্তু শুধু এক বছরে বাংলাদেশের টেলিকম আর আইটি সার্ভিস সেক্টরের রপ্তানির পরিমাণ। এই সংখ্যাটাই বলে দেয় যে দেশটা এখন সফটওয়্যার ডেভেলপমেন্ট, বিপিও আর অন্যান্য ডিজিটাল সার্ভিসের একটা বিশ্বস্ত গ্লোবাল হাবে পরিণত হচ্ছে। আবার দেখুন, লেদার আর নন লেদার ফুটওয়্যার, এই দুটো মিলিয়ে রপ্তানি আয় প্রায় $1.2 বিলিয়ন। এটা বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং সেক্টরের কোয়ালিটি আর স্কেলের একটা বড় প্রমাণ। ব্রাজিলের মতো বিশাল কনজিউমার মার্কেটের জন্য এটা কিন্তু খুবই অ্যাট্রাক্টিভ একটা সুযোগ। ব্রাজিলের জন্য অ্যাগ্রিকালচার সেক্টরের সুযোগটা শুধু সয়াবিন বা চিনি বিক্রি করার মধ্যেই সীমাবদ্ধ নেই। আসল সুযোগটা আরও গভীরে। কোল্ড চেইন, লজিস্টিক্স, ফুড প্রসেসিং টেকনোলজি, এই সব ক্ষেত্রে পার্টনারশিপ গড়ে তোলার সুযোগ আছে। এটা একটা ভ্যালু চেইন পার্টনারশিপ, যা দুই দেশের জন্যই উইন উইন সিচুয়েশন তৈরি করতে পারে। যে কোনো দেশে ইনভেস্ট করার আগে সেখানকার রিয়ালিটি চেক করে নেওয়াটা খুব জরুরি। চলুন
এবার বাংলাদেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেটের চ্যালেঞ্জ আর সাপোর্টিং সিস্টেমগুলো নিয়ে একটু কথা বলা যাক। অবশ্যই যে কোনো এমার্জিং মার্কেটের মতোই এখানেও কিছু রিস্ক ফ্যাক্টর আছে। পলিসি ইমপ্লিমেন্টেশন, ইনফ্লেশন কিংবা সাপ্লাই চেইন, এই চ্যালেঞ্জগুলো অস্বীকার করার কিচ্ছু নেই। আর এই বিষয়গুলো সম্পর্কে স্বচ্ছ থাকাটাই কিন্তু বিশ্বাসযোগ্যতা তৈরির প্রথম ধাপ। কিন্তু এই ঝুঁকিগুলো যে ম্যানেজ করা সম্ভব তারও প্রমাণ আছে। যেমন কানাডার ক্যানাবিস ইনকর্পোরেটেডের সিইওর এই কথাগুলো শুনুন। এটা প্রমাণ করে যে সঠিক লোকাল পার্টনার আর ঠিকঠাক স্ট্র্যাটেজি থাকলে বাংলাদেশে সাকসেসফুল বিজনেস চালানো সম্ভব। আর এই ঝুঁকিগুলো কমানোর জন্য বাংলাদেশ সরকারও বেশ কিছু প্র্যাকটিক্যাল স্টেপ নিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় উদ্যোগ হল দেশজুড়ে স্পেশাল ইকোনমিক জোন তৈরি করা। এই জোনগুলোতে ফরেন ইনভেস্টরদের জন্য ট্যাক্স বেনিফিট, ওয়ান স্টপ সার্ভিস আর ডিউটি ফ্রি সুবিধার মতো অনেক ইনসেন্টিভ থাকে, যা পুরো ইনভেস্টমেন্ট প্রসেসটাকে অনেক সহজ করে দেয়। আচ্ছা, অনেক তো আলোচনা হলো, এবার একটা ক্লিয়ার অ্যাকশনেবল রুটম্যাপ দিয়ে আজকের আলোচনা শেষ করা যাক। কিভাবে এই আগ্রহটাকে একটা কমার্শিয়াল প্রোগ্রেসে নিয়ে যাওয়া যায়। তো এখানে একটা 90 দিনের অ্যাকশন প্ল্যানের প্রস্তাবনা দেওয়া হলো। দেখুন, এগ্রি বিজনেস, ইন্ডাস্ট্রি আর ডিজিটাল সার্ভিস, এই 3টা কোর সেক্টরে ফোকাস করে আলাদা ওয়ার্কিং গ্রুপ তৈরি করা। আর প্রত্যেকটা গ্রুপের টার্গেট হবে মুন্দিনা 3 মাসের মধ্যে 3 থেকে 5টা পোটেনশিয়াল ডিল খুঁজে বের করা। এটা শুধু একটা থিওরি না, এটা হলো একটা প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্ক, যা দিয়ে এই সুযোগটাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব। সুতরাং পুরো ব্যাপারটা এখন আমাদের সামনে। বাংলাদেশ পার্টনারশিপের একটা নতুন চ্যাপ্টার শুরু করার জন্য একদম তৈরি। এখন প্রশ্ন হল, এই বিশাল সুযোগটাকে কাজে লাগানোর জন্য আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে? ভাবার সময় কিন্তু এখনই।